নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই গল্পকথক রীতি শর্ট স্টোরি চ্যানেলে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রী নরেন্দ্রনাথ মিত্রের লেখা সুখ। কলিং বেল বেজে উঠতেই বিজন এসে দরজা খুলে দিল। তারপর আগন্তুকের দিকে চেয়ে বলল, আরে প্রবাল, তুমি? প্যাসেজে যে আলো জ্বলছিল তাতে বন্ধুকে সুস্পষ্ট দেখতে পেল বিজন। প্রবালের বয়স যেন আর বাড়েনি। অঙ্কের হিসাবে 40 ছুঁই ছুঁই করলেও ও যেন এখনও 30-এর ধার ঘেঁষেই আছে। কালো ট্রাউজার আর কোটে ওর ফর্সা রং আরও উজ্জ্বল দেখাচ্ছে। বেশ শক্ত আঁটসাঁট শরীর। ওর তুলনায় আমাকে নিশ্চয়ই বুড়োটে মনে হবে, বিশেষ করে যেভাবে আমি নিজেকে র্যাপারে মুড়ে রেখেছি, বিজন ভাবল। প্রবাল একটু হাসল। আমি এদেশে এসেছি, তুমি কি শোনোনি? বিজন বলল, হ্যাঁ শুনেছি, কিন্তু তুমি যে হঠাৎ এভাবে এসে পড়বে তা আমি ভাবতে পারিনি। প্রবাল বন্ধুর দিকে তাকিয়ে ফের একটু হাসল। কেন, হঠাৎ এসে কি তোমাদের শান্তির ব্যাঘাত ঘটালাম? বিজন এগিয়ে এসে বন্ধুকে জড়িয়ে ধরল। না না, কি যে বলো, তুমি কতদিন বাদে দেশে এলে আর এসেই এইসব বলছো। আমি ভেবেছিলাম সাহেব মানুষ, অ্যাপয়েন্টমেন্ট না করে বুঝি আসবে না। বন্ধুকে নিয়ে বিজন বসবার ঘরে ঢুকল। ফ্ল্যাট বাড়ির একতলা ঘর, সোফা বেষ্টিত সুন্দর করে সাজানো। ঘরে ঢুকতে ঢুকতে বিজন বলল, এই কেয়া, দেখো কে এসেছে। কে যে এসেছে কেয়া তা আগেই দেখতে পেয়েছিল। প্রবালের দিকে এক পলক তাকিয়ে নিয়ে বলল, এসো প্রবালদা, বিদেশে থেকে কি সাহেবিনা হয়েছ? সাহেব? দেশে থাকতেও আমি এইটুকু সাহেব ছিলাম কেয়া। আমার বন্ধুর মতো ধুতি পাঞ্জাবি পরে র্যাপার মুড়ি দিয়ে বসতে আমি তখনও পারতাম না, এখনও পারি না। কিন্তু দেশে থাকতে তো আর বিদেশিনীকে বিয়ে করনি? তোমার ক্যানাডার মেম সাহেব কোথায়, তাকে সঙ্গে আনোনি? লম্বা সোফাটায় বন্ধুকে বসতে দিল বিজন, নিজেও পাশে বসল। প্রবাল ঘরের দিকে একবার চোখ বুলিয়ে নিল। গুটি তিনেক বইয়ের র্যাক, কাচের আলমারিতে দেশি শিল্পদ্রব্য, কৃষ্ণনগরের পুতুলপুরি থেকে কেনা ধূপদানি, বাঁকুড়ার পোড়ামাটির ঘোড়া, বারাণসী থেকে আনা তামার নটরাজের মূর্তি। এর কোনটিতে বন্ধুর চোখ নিবদ্ধ তা বুঝতে পারল না বিজন। একটু বাদে চোখ ফিরিয়ে নিয়ে ফের কেয়ার দিকে তাকিয়ে প্রবাল বলল, খুব সুগৃহিণী হয়েছ দেখছি। ঘর গুছানো, ঘর সাজানো ছাড়া আর কি কাজ আমাদের? ঘরের কোণে রাখা ছোটদের একটা সাইকেলের ওপর চোখ পড়ল প্রবালের। হঠাৎ সে বলে উঠল, আরে তোমাদের তো ছেলে মেয়েও হয়েছে। বিজন, তুমি বোধহয় লিখেছিলে, তাই না? হ্যাঁ লিখেছিলাম। তা কি হলো, ছেলে না মেয়ে? ছেলে। বেশ বেশ, তাহলে তো উত্তরাধিকারী এসে গেছে দেখছি। কোথায় সেই ছেলে, কোথায়? কেয়ার দিকে তাকালো প্রবাল। কেয়া একটু লজ্জিত হয়ে বলল, ও ঘরে ওর ঠাকুমার কাছে ঘুমোচ্ছে। বড্ড ঘুম কাতুরে হয়েছে তো, দেখো না 7টা বাজতে না বাজতেই। বিজন ওদিকে স্ত্রীর দিকে চেয়ে বলল, তা বাবুলকে তুমি একটু নিয়ে এসো না, মাকেও খবর দাও, বলো যে প্রবাল এসেছে। প্রবাল একটু বিরক্ত হলো, বলল, না না বিজন, থাক না, আর একদিন এসে ওদের সঙ্গে দেখা করব। আজ এমনিতেই একটু ব্যস্ত আছি। কি ব্যাপার বলো তো প্রবাল? আর বলো না, বোনের বিয়ে তো, তার কিছু নিমন্ত্রণ আমন্ত্রণের দায় আমার ঘাড়ে এসে পড়েছে। তোমাদের এই মিল্ক কলোনিতেই আমার পিসিমা থাকেন, তাকেই বলতে এসেছিলাম। তা বিয়ে উপলক্ষে কি এদেশে এসেছো প্রবালদা? তারপর প্রবাল সিগারেট কেসটি বিজনের দিকে বাড়িয়ে ধরল। বিজন মাথা নেড়ে বলল, না ভাই,
আমার তো আর ওসব চলে না, তুমি সব ভুলে গেছো দেখছি। না না, ভুলিনি, হ্যাঁ সব মনে আছে। অল্প স্বল্প তোমার চলতো, এখন বুঝি একেবারেই ছেড়ে দিয়েছ? স্ত্রীর কমপ্লেন নাকি? কেয়ার দিকে তাকিয়ে প্রবাল ফের একটু হাসল, লাইটারে সিগারেট ধরালো, তারপর তার আগেকার প্রশ্নের বিশদ জবাব দিয়ে বলল, হ্যাঁ, বোনের বিয়েটাই উপলক্ষ, বাবা মাকে দেখতে আসাটাও লক্ষ্য। বুড়ো হয়েছেন তো, প্রতি চিঠিতেই সে কথা মনে করিয়ে দেন। কেবলই লেখেন তোকে দেখতে ইচ্ছা করে, তাই এলাম, বিশেষ করে মায়ের জন্যই এলাম। তবু ভালো তো, বিজন বলল। কিয়া ইতিমধ্যে সেন্টার টেবিলের উপর সুন্দর একটা চিনেমাটির অ্যাস্ট্রে এগিয়ে দিয়েছিল। প্রবাল তাতে ছাই ঝেড়ে বলল, এইসব মাতৃভূমি টাতৃভূমি বাজে, বুঝলে? ওটা একটা আইডিয়া ছাড়া কিছু না। কিন্তু মাকে তো আর এইভাবে উড়িয়ে দিতে পারি না। মা তো একেবারে রক্ত মাংসের মূর্তি। মায়ের সঙ্গে যে সম্বন্ধ, সে একেবারে রক্ত মাংসের সম্বন্ধ, তাই না? প্রবালদা, আমি যাই, তোমার জন্য একটু চা নিয়ে আসি। চা খাবে তো, না কফি? প্রবাল বলল, না না, খাওয়ার তেমন স্পৃহা নেই। পিসিমা অনেকদিন পরে কাছে পেয়ে পেট ভরে খাইয়ে দিয়েছেন। তবে তোমার এখানে এসে জল গ্রহণ তো একটু করতেই হবে, নইলে গৃহস্থের অকল্যাণ। চাই হোক কফি হোক, তুমি যা খাওয়াবে তাই অমৃত, কিন্তু পানীয় ছাড়া আর কিচ্ছু নয়। পর্দা সরিয়ে কেয়া ভিতরের দিকে চলে গেল। সেই আন্দোলিত পর্দাটির দিকে এক মুহূর্ত তাকিয়ে রইল প্রবাল। তারপর বন্ধুর দিকে চেয়ে বলল, বাটিকের কাজ, তাই না? পর্দায় ওই যুগল মূর্তি কিসের? হরগৌরীর, তাই না? হ্যাঁ, ঠিকই ধরেছ। কোত্থেকে কিনেছিলে? কেনা নয়, কেয়া নিজেই বানিয়েছে। ঠিক ঠিক, ও তো বাটিকের কাজ পারত। বাটিকের ওপর আমাকে একখানা রবীন্দ্রনাথের মূর্তি উপহার দিয়েছিল। যাই বলো, তোমাদের পার্বতী পরমেশ্বরের প্রেম আমাকে প্রথম বয়সে মোটেই অ্যাপিল করেনি। খুবই নন রোম্যান্টিক মনে হতো। ওর চেয়ে রাধাকৃষ্ণের প্রেম আমাকে আকর্ষণ করতো বেশি। বেশ খানিকটা বয়স বাড়বার পর হরগৌরীর মাহাত্ম্য বুঝেছি, তাও সবখানি নয়। বিজন কোনো জবাব দিল না, স্মিত মুখে চুপ করে রইল। তারপরেই হঠাৎ জিজ্ঞাসা করল, তোমার স্ত্রীকে নিয়ে এলে না? আনবার তো ইচ্ছা ছিল, শ্বশুরবাড়ি একবার দেখে যাওয়ার আগ্রহ তারও তো কম ছিল না, কিন্তু শেষ পর্যন্ত হয়ে উঠল না। কেন বলো তো? তারও বুড়ো বাপ অসুস্থ হয়ে পড়েছেন হঠাৎ। তোমার মাতৃভক্তির মতো তারও পিতৃভক্তি দেখছি খুব জোরালো। বারে, তা হবে না? বাপের একমাত্র সন্তান, মা নেই, দেখাশোনার ভার ওই মেয়ের উপরেই। বাপকে ভালোবাসবে না? তোমার ধরনটা দেখছি অনেকটা আমার পিসিমার মতো। কীরকম? আমার বড় পিসিমা প্রায় আমার কানের কাছে মুখ নিয়ে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা ও দেশে সব মেয়েই নাকি অসতী? আমি বললাম, তোমায় কে বলল? তা পিসিমা বললেন, কিন্তু তুই বাছা একটা ভালো কাজ করিসনি। আমি বললাম, কি কাজ পিসিমা? পিসিমা বললেন, তুই নাকি পরের ঘর ভেঙে আর একজনের পরিবারকে বিয়ে করেছিস। ছি ছি ছি, ও দেশে কুমারী মেয়ে কি চোখে পড়ল না? তা পিসিমাকে কি করে বোঝায়, শুধু একজনের চোখ পড়লেই তো হয় না, চার চোখের মিলনও তো হওয়া চাই। এই সময় কেয়া ট্রেতে করে চায়ের সরঞ্জাম নিয়ে ঢুকল। টেবিলের ওপর ট্রেটি নামিয়ে রেখে বলল, কিসের মিলনের কথা বলছিলে প্রবালদা? আহ, তুমি আবার কথাটা ওভার হিয়ার করে ফেললে। বেশ তো, যদি না বলতে চাও বলো না। একটা বাটিতে করে খানিকটা পুডিং আর একটা চামচ এগিয়ে দিল কেয়া। বলল, চা খাবার আগে এইটুকু তোমাকে কিন্তু খেতেই হবে। সেই মিলনের কথাটা তোমাকে না বলার এই বুঝি শাস্তি? শাস্তি আবার কিসের? সামান্য একটু পুডিং খেতে পারবে না? ভুরি ভোজনের পর ওই এখন অসামান্য। শেষ পর্যন্ত পুডিংয়ের বাটিটা টেনে নিল প্রবাল। চামচ দিয়ে একটু মুখে তুলে নিতে নিতে বলল,
আমার স্ত্রীর সঙ্গে আমার মিলনের কথা হচ্ছিল। আত্মীয় স্বজনের মধ্যে কেউ কেউ বলছেন সে মিলন অবৈধ। আমি নাকি ছলে বলে পরের ঘরণীকে ঘরে এনেছি। আমি বলছি, এ তোমাদের মিছে কথা। সে ঘরে আগেই ফাটল ধরেছিল। আমি ইভার জন্য নতুন ঘর গড়ে দিয়েছি। কেয়ার সামনে এই প্রসঙ্গ বেশিক্ষণ চলুক বিজনের ইচ্ছা না, তাই সে অন্য প্রসঙ্গ তুলল। একটু হেসে বলল, তুমি কি ওইখানেই সেটেল করবে ভেবেছ? প্রবাল পুডিং শেষ করে চায়ের কাপে চুমুক দিল। তারপর মুখ তুলে বলল, হ্যাঁ, তাই তো হতে চলেছে। চিরকাল বিদেশবাসী হয়ে থাকবে, সে কি ভালো প্রবাল? বিদেশ? বিদেশ তুমি যে কাকে বলো বিজন আমি বুঝি নে। দেশে দেশে মোর ঘর আছে। একটু চেষ্টা করলে দেখা যায় ঘরণীয় আছে। তোমার সেন্টিমেন্টে আঘাত লাগবে আমি তা জানি। তুমি তো একরকম পাক্কা ন্যাশনালিস্ট। তোমার দেওয়ালে গান্ধী, রবীন্দ্রনাথ, নেহেরু, নেতাজির ছবি দেখেই তা বুঝতে পারছি। শুধু দেওয়ালের ছবি আর ঘরের আসবাবেই কি মানুষ চেনা যায় প্রবাল? পুরোপুরি হয়তো যায় না, কিন্তু খানিকটা যায়। তুমি ন্যাশনালিস্ট। তুমি তোমার দেশ আর বাড়ি নিয়ে গর্বে ভরপুর। গর্ব নয় ভাই, তবে দেশের ওপর আমার মমতা আছে, সহানুভূতি আছে। প্রবাল বলল, সত্যি কি আছে, নাকি আছে বলে ভাবতে তুমি ভালোবাসো, ভেবে তুমি তৃপ্তি পাও, তাই আছে? আমি যদি বলি দেশ তোমার এই পরিবারটুকু বড় জোর আত্মীয় বন্ধু মহল পর্যন্তই গণ্ডি তার। কলেজে চাকরি বাকরি করো, খাও দাও থাকো, 5 বছর অন্তর অন্তর একবার করে ভোট দিতে যাও, এর বেশি দেশাত্মবোধ তোমার আছে বলে তো মনে হয় না। এইটুকু দেশাত্মবোধ আমি বিদেশ থেকেও রাখতে পারি। বাঙালি দেখলে, ভারতীয় দেখলে একটু বেশি খাতির যত্ন করি। কেউ দায় পড়লে তাকে উদ্ধার করতেও হাত বাড়াই। সেখানে আমার বন্ধু মহলে স্বদেশীও আছে, বিদেশিও আছে। তবু ভেদাভেদটা লোপ হয়ে যাচ্ছে, এই যা। আসলে ব্যারিয়ারটা ভাষার, আদব কায়দা, চালচলনের। সেই পাঁচিল যখন লোপ পায় কি হাঁটু পর্যন্ত নেমে আসে, তখন আর মেলামেশায় কোনো বাধা থাকে না। এরপর হাত ঘড়ির দিকে তাকালো প্রবাল। বাবা, অনেক রাত হলো, এবার উঠি। লম্বা একটা বক্তৃতা দিয়ে ফেললাম। এসে অবধি আত্মীয় স্বজনের কাছ থেকে এই গঞ্জনা শুনতে শুনতে একেবারে কান ঝালাপালা হয়ে গেছে। তোমার এখানে এসে তাই ঝালটা একটু মিটিয়ে নিলাম। কেয়া, তোমার পুডিং আর চা দুই চমৎকার হয়েছে। কেয়া মৃদু হেসে এই প্রশংসাটুকু গ্রহণ করল, কোনো কথা বলল না। বিজন বলল, কিন্তু আমি যদি বলি তুমি সুবিধাবাদী, বেশি টাকা পয়সা সুযোগ সুবিধার জন্য তুমি ব্যাকওয়ার্ড দেশ ছেড়ে একটি উন্নত দেশে গিয়ে রয়েছ। হ্যাঁ, তাতে ক্ষতিটা কি হয়েছে শুনি? সুবিধাবাদী কি তুমি নও? অসুবিধা অস্বাচ্ছন্দ্যের ভয়ে তুমিও তো তোমার দেশ ছেড়ে, গ্রাম ছেড়ে শহরে এসেছ। ভালোভাবে বাঁচবার জন্যই তো এসেছ। আমার আমেরিকায় যাওয়াও তাই। আসলে একটা বড় গ্রাম ছেড়ে বড় শহরে যাওয়া, তার চেয়ে বেশি কিছু তো নয়। দূরত্বটা শুধু ভূগোলের। প্রবাল উঠে দাঁড়ালো। কেয়া আর বিজনও সঙ্গে সঙ্গে উঠে পড়ল। কেয়া বলল, এর মধ্যেই চললে প্রবালদা? আজকে তো শুধু তর্কই হলো, গল্প আর হলো না। কি গল্প শুনতে চাও বলো? বৌদির গল্প, ওখানে যে বাড়ি গাড়ি করেছো তার গল্প। বাড়ি এখনো করিনি, তবে গাড়ি একটা হয়েছে। তা বিজন, এবার একটু বেরিয়ে টেরিয়ে পড়ো হে, নিজের চোখে একটু দুনিয়াটা দেখো। দেশের সীমানা ডিঙোলে তোমার স্বদেশিয়ানায় ঘাটতি পড়বে না। তা পড়বে না জানি, কিন্তু টাকা কোথায়? আরে কত লোক কত রকম ফিকির ফন্দি করে চলে যাচ্ছে, আর তুমি পারবে না? ওর কথা আর বলো না প্রবালদা, এমন গেঁতো মানুষ আমি আর দুটি দেখিনি। কেবল কলেজ আর বাড়ি, বাড়ি আর কলেজ। ছুটি ছাটায় কাছাকাছি যে কোথাও বেরোবো তাও হয় না। 2-3 বছর অন্তর অন্তর হয়তো বেরোই, তাও অনেক টানা হেঁচড়া ঝগড়া ঝাঁটির পর। প্যাসেজের মধ্যে দেওয়ালে ঠেস দেওয়া একটা কাঠের ঘোড়া খেলনা মোটর গাড়ি। প্রবাল কেয়ার দিকে চেয়ে বলল,
তোমার ছেলের দেখছি যানবাহনের খুব শখ, গাড়ি টাড়ি সবই আছে। হ্যাঁ, ওই ছেলেরই হচ্ছে, আমাদের আর হবে না। তা তোমার ছেলেকে তো দেখা হলো না, যাওয়ার আগে একদিন এসে দেখে যাব। হ্যাঁ, এসো কিন্তু মনে করে। ভালো কথা, তোমাদের ছেলে মেয়ে কি তা তো বললে না? প্রবাল একটু যেন দ্বিধাগ্রস্ত হলো। তারপর কেয়ার দিকে চেয়ে বলল, নেই বলেই বলিনি। ও, এখনো হয়নি? না, এবার আগের পক্ষে হয়েছিল, একটি ছেলে একটি মেয়ে, তারা সব অন্য জায়গায় আছে। ও, তোমার কিছু হয়নি? কিছু কিছু হয়েছে, সন্তান ছাড়া আরো অনেক কিছু হয়েছে। দুজনে বাস স্টপ পর্যন্ত প্রবালকে এগিয়ে দিল, কিন্তু বাস আসবার আগেই একটা খালি ট্যাক্সি পেয়ে তাতে উঠে পড়ল প্রবাল। ওকে যেতে হবে অনেক দূর, রাসবিহারী অ্যাভিনিউ। বিজন স্ত্রীকে নিয়ে ঘরে ফিরে এলো, খাওয়া দাওয়া সারল। খাওয়ার টেবিলে বিশেষ কোনো কথা হলো না। কি ভাবছে কে জানে কেয়া। প্রবালকে যে ও ভালোবেসেছিল, তার সঙ্গে যে ওর বিয়ের সম্ভাবনা হয়েছিল, সেই কথাই কি ফের ওর মনে পড়ছে? কেয়ার বাবা মা প্রবালকে পছন্দ করেননি। ওর চাল চলন ওদের মনোপুত ছিল না। প্রবাল অল্প স্বল্প মদ খেত। চেহারা আর চাল চলনের জন্য ওর কিছু অনুরাগিনীও ছিল। হয়তো শেষ পর্যন্ত যুবক প্রার্থীর মধ্যে বিজন তাদের মনোনয়ন পেয়েছে। কিন্তু কেয়াকে তার বাবা মার হাত থেকে যতখানি নিয়েছে বিজন, তার নিজের হাত থেকে ততখানি নিতে পেরেছে কিনা এই সন্দেহ তার এখনও আছে। হয়তো সারা জীবন থাকবে। বিছানায় পাশাপাশি শুয়েও দুজনে খানিকক্ষণ চুপ করে রইল। মাঝখানে দূরত্বও রইল খানিকটা। অন্ধকারে খানিকক্ষণ স্ত্রীর শ্বাস প্রশ্বাসের শব্দ শুনে নিল বিজন। ওর মধ্যে দীর্ঘশ্বাস আছে কিনা ঠিক করতে পারল না। খানিক বাদে একটু এগিয়ে এসে স্ত্রীকে কাছে টেনে নিল বিজন। কি ভাবছো বলো তো? কি হলো, কথা বলবে না? দরকার নেই বলে, তুমি যা বলবে তা আমি জানি। কি জানো তুমি? তোমার অনেক স্বাদ মেটেনি, তাই তো? এবার কেয়া এগিয়ে এসে স্বামীকে জড়িয়ে ধরল। আর্দ্র গলায় বলল, কেন সব কথা বলছো? তোমার সন্দেহকে কিছুতেই যাবে না? আমার কত স্বাদ যে মিটেছে তা কি আমি জানি নে? যা চেয়েছি সবই তো পেয়েছি। এই মুহূর্তে কেয়া বলছে সব পেয়েছে। ঝগড়ার সময় বলে কিছুই পায়নি। বিজনের মনে হলো দুটোই অসত্য। আমরা কেউই সব পাই না, কিছু পাই কিছু পাই না। কিন্তু আমাদের এক না পাওয়ার অভাব কি আর এক পাওয়ায় পূর্ণ হয়? এক সুখ কি আর এক দুঃখকে ভুলিয়ে দিতে পারে? কিন্তু এ কথা স্ত্রীকে জিজ্ঞাসা করতে গেল না বিজন। তার বদলে তার সিক্ত দুটি চোখে আর ঠোঁটে চুম্বন করল। আপনারা শুনছিলেন শ্রী নরেন্দ্রনাথ মিত্রের লেখা সুখ। আশা করি ভালো লেগেছে গল্পটি। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি যদি গল্প পাঠ ভালো লেগে থাকে। আগামী দিনে আরও অনেক গল্প আসছে এই চ্যানেলে। সাবস্ক্রাইব করে রাখলে যখনই গল্প আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই। নমস্কার, সবাই ভালো থাকবেন।